আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হলেন ভারতের রাষ্ট্রদূত, যিনি মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশে নিয়োগ পেয়েছেন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং যিনি ভারতের একজন পোড় খাওয়া রাজনীতিবিদ এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কালকে এই মিটিংয়ে কি আলোচনা হলো, বাংলাদেশের মিডিয়া অ্যাজ ইউজুয়াল খুবই গতানুগতিক রিপোর্ট করেছেন এবং আমার সূত্রের মাধ্যমে যা জানতে পেরেছি, মিডিয়ায় আমি তার কোনো রিফ্লেকশনই দেখিনি। কালকে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন মিস্টার হুমায়ুন কবির। দীনেশ ত্রিবেদী বলেছেন যে মাঝে মধ্যে মিস্টার হুমায়ুন কবির ভারত সম্পর্কে এমন এমন উক্তি করেন যা দিল্লির জন্য খুবই অস্বস্তিকর, কিন্তু তার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ এ কারণে জানায়নি, কারণ সেক্ষেত্রে হয়তো দুই দেশের সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারত। তিনি এই ধরনের মন্তব্য আশা করেন না। এই ক্ষেত্রে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন যে সে আসলে পররাষ্ট্র বিষয়ে অতটা অভিজ্ঞ নয় এবং তার উচ্চারণ, বিশেষ করে যে সিলেটি ভাষায় ইংরেজি বলেন, সেই উচ্চারণের কারণে অনেক সময় তিনি যা বলতে চান রিসিভিং এন্ডে সেটা হয়তো ভিন্ন মানে হয়ে দাঁড়ায়। তো এই বিষয়টিকে গুরুত্বের সাথে না দেখবার জন্য অনুরোধ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে গঙ্গার পানি চুক্তি নিয়ে। এবছরে গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাবে এবং নতুন করে ভারত চুক্তি করবে কিনা, কি শর্তে চুক্তি করবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। ভারতের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে তাতে এখন মনে হচ্ছে যে ভবিষ্যতে গঙ্গার পানি চুক্তিটা আসলে কিছুটা অনিশ্চিত। কারণ তিনি বলেছেন যে জলবায়ু পরিবর্তনজনিত কারণ এবং গঙ্গার যে বর্তমানে যে পানি প্রবাহ সেটা আগের তুলনায় কম। সো এই কারণে হয়তো আগের মতো পানি চুক্তি করা যাবে না, কিংবা বেশ অনিশ্চয়তা। এবং এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের সিন্ধু নদীর যে চুক্তিটা বন্ধ করে দিয়েছে ভারত, সেই ইস্যুটাও তুলেছেন এবং বলেছেন যে ভারতের বর্তমানে এই পানি বিষয়ক একটা স্ট্যান্ড আছে। এবং তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার খুব মনে ধরেছে, যে জল এবং রক্ত একই সাথে প্রবাহিত হতে পারে না। এর দ্বারা তিনি ইন্ডিকেট করেছেন যে সন্ত্রাসবাদ এবং এই যে পানির ডিস্ট্রিবিউশন একসাথে হবে না। বাংলাদেশ সরকারকে এর আগে ভারত সরকার কিন্তু 58 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়ে বিভিন্ন স্থানে কোথায় কোথায় জঙ্গিরা অপারেট করছে এটা ডিটেলস দিয়েছিল, কিন্তু আজ অবধি বাংলাদেশ সরকার তেমন কোনো স্টেপ নেয়নি এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। সে কারণেই বলেছে যে একদিকে আপনি সন্ত্রাস উৎপাদন করবেন, সন্ত্রাসবাদ রপ্তানি করবেন, আবার আশা করবেন ভারত থেকে জল। তো এই দুটা প্যারালালি চলতে পারে না। চীনের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে তিস্তা ব্যারেজ যে পরিকল্পনা, তারা এই ব্যারেজটা নির্মাণ করবে, ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, যে কোনো দিন কাজ শুরু হবে, এটি নিয়েও কিন্তু দীনেশ ত্রিবেদী আলোচনা করেছেন এবং জানতে চেয়েছেন। মোংলা পোর্ট নিয়েও কথা হয়েছে। মোংলা পোর্ট স্ট্র্যাটেজিক্যাল কারণে এমন একটা জায়গায় অবস্থিত যে এটা যদি চীন অপারেট করে তাহলে সেটা ভারতের জন্য অস্বস্তিকর। এদিকে চীনের পক্ষ থেকে বারবার বাংলাদেশ সরকারকে তাড়া দেওয়া হচ্ছে যে কবে তারা মোংলা পোর্টের কাজ শুরু করবে। আজকে যে খবরটা পেলাম তাতে মনে হয়েছে যে বাংলাদেশ সরকার এই মোংলা পোর্টের ব্যাপারে একটু গো স্লো নীতি নিয়েছে, যে কারণে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব আজ অবধি এই চীনা দূতাবাসের একাধিক রেসপন্স যে তারা একটা মিটিং করতে চায়, কিন্তু সেই মিটিংটার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি। চীন, মিয়ানমার, বাংলাদেশের ব্যাপারে যে করিডোরটার আলোচনা হয়েছে, চীনে তারেক রহমান যে আলোচনা করেছেন সেই বিষয়টিও উঠে এসেছিল আলোচনায়। আপনাদের মনে আছে যে কদিন আগে আমি মালয়েশিয়ায় মালাক্কা প্রণালীর পাশে দাঁড়িয়ে কয়েকটা এপিসোড করেছিলাম। এই মালাক্কা প্রণালীটা হলো যে আমাদের প্রশান্ত মহাসাগর এবং ভারতীয় মহাসাগরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত রুট, এবং এটা সাউথ চীন সি এবং ইন্ডিয়ান ওশনকে কানেক্ট করেছে।
কোনো কারণে যদি মালাক্কা প্রণালীটা বন্ধ হয়ে যায়, তখন যদি এই চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরটা থাকে, তখন সেই রুটটা চীন ইউজ করতে পারে। এটা ভবিষ্যতের কথা ভেবে চীন কিন্তু এটা করেছে। এছাড়া ব্রিক্সে তারেক রহমান যাবেন কিনা সেটি নিয়েও আলোচনা হয়েছে, এবং ব্রিক্সে যাওয়া না যাওয়া নিয়ে তারেক রহমান আসলে পড়েছে অনেকটা উভয় সংকটে। গেলেও সমস্যা, হয়তো আমেরিকা মাইন্ড করবে, আবার না গেলেও এই বৃহৎ একটা সম্মেলনকে মিস করবে বাংলাদেশ, সেখানে যাওয়াটা তারেক রহমানের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশ বলেছে যে এখনো তারা এই ব্যাপারে ফাইনাল কোনো ডিসিশন নেয়নি। দীনেশ ত্রিবেদী বলেছেন যে প্রতিবেশী হিসেবে আমরা যদি বাংলাদেশের হাত ধরে না হাঁটি, তাহলে পুরা সাউথ এশিয়ার স্থিতিশীলতা বিনষ্ট হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই বৈঠক চলাকালে দুইবার ডক্টর খলিলুর রহমান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেন। তো এটাই ছিল মূলত আলোচনা। এর মধ্যেই নতুন করে আবার আলোচনায় ডক্টর ইনুস, তিনি এখন ইনুস সেন্টার টাকা দিয়ে ফরমায়েশি রিপোর্ট ছাপাচ্ছে বাংলাদেশের নিউজ পেপারে, এবং সেখানে বলা হচ্ছে যে আগামীতে রাষ্ট্রপতি করলে যে পৃথিবীতে মানে যিনি এই চিফ অ্যাডভাইজার হিসেবে যখন দায়িত্ব পালন করেছেন, তিনি নাকি সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশ চালিয়েছেন, এবং এটার জন্য পৃথিবী জুড়ে তার ভীষণ প্রশংসা, এবং তাকে রাষ্ট্রপতি করা মানেই যে মানে সারা পৃথিবী একেবারে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে আর কি, যে দারুণ একটা কাজ করেছে। মানে ইনুস সেন্টার নির্লজ্জের মতো নেমেছে। এদিকে ডক্টর ইনুস মনে করছেন যে তারেক রহমান তার সাথে বেইমানি করেছে, কারণ লন্ডন বৈঠকে তারেক রহমান তাকে কথা দিয়েছিল যে তারেক প্রধানমন্ত্রী হলে তিনি যদি শারীরিক মানসিকভাবে সক্ষম থাকেন তবে তাকে রাষ্ট্রপতি করবেন। তো সেই ডক্টর ইউনূস এখন তার সাথে বেইমানি করছেন তারেক রহমান, তাই তিনি এনসিপি এবং জামাতকে বলছেন তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলনে নামতে, এবং বলছেন যত টাকা লাগে সব ডক্টর ইউনূস অ্যারেঞ্জ করে দেবে। সো একদিকে তিনি রাষ্ট্রপতি হতে চাচ্ছেন, রাষ্ট্রপতি যদি না হতে পারেন তিনি তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা করছেন, এবং তিনি মনে করেন যে তারেক রহমান তাদের সাথে বেইমানি করেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না, গণভোটের যে রায় সেটি মানছেন না। তো এই সব মিলিয়ে তিনি আবার নতুন করে আলোচনায় আসছে, কিন্তু বিএনপির ভেতরে প্রচন্ড চাপ রয়েছে তারেক রহমানের উপরে যেন দলের বাইরে কাউকে রাষ্ট্রপতি না করা হয়, এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হয় তাহলে তারেক রহমানের জন্য সেটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে, এবং ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েই তিনি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করবেন। তিনি সবসময় বলেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, অর্থাৎ তিনি নানা রকমের ষড়যন্ত্র করছেন। এবং এই যে আজকে সার্জিও গোর এলেন, এই সার্জিও গোরের সাথে দেখা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ডক্টর ইউনূস। আমি জানি না শেষ পর্যন্ত তিনি দেখা করতে পারবেন কিনা। সার্জিও গোর এসেছেন 3 দিনের সফরে, তার প্রকাশ্য এজেন্ডা রয়েছে 8টা, আর তার হিডেন এজেন্ডা রয়েছে 12টা। মোট 20টা এজেন্ডা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। তার মধ্যে ইনক্লুসিভ পলিটিক্স, এই যে আইসিটির বিচারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে যে এখানে যে আইন, আন্তর্জাতিক আইনের যে মানদণ্ড সেটা বজায় রাখা হচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়েও সার্জিও গোর কথা বলবেন। আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে সার্জিও গোর বৈঠক করতে চান, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া মেলেনি। সার্জিও গোরের পুরো সফরের উপরে আমার নিউজ টিম নজর রাখছে। আমরা সময় মতো আপনাদের বিস্তারিত জানাবো। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছিলেন 12ই জুন। তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছিলেন 25শে জুন। তার 1 মাস 5 দিন পরে 29শে জুলাই তিনি ফরেন মিনিস্টার ডক্টর খলিলুর রহমানের সাথে প্রথম সাক্ষাৎ করেন। খলিলুর রহমানের সাহেবের সাথে ওনার যে সাক্ষাৎ, এটাকে আমার কাছে অস্বাভাবিক রকম দেরি মনে হয়েছে, এবং এই সাক্ষাতের পর ডক্টর খলিলুর রহমান এবং হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পৃথকভাবে প্রেসের সাথে কথা বলেছেন। সেখান থেকেও আমার কাছে কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছে। এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করব। দীনেশ ত্রিবেদী সাহেব বাংলাদেশে আসার পর খুব বেশি দেরি হয় নাই উনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার। আমি তো তারিখগুলা বললামই, কিন্তু তখন একটা ধোঁয়া উঠেছিল। সবাই কোনো একজন বলেছিল যে তাকে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠাবে। এটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আসলে আদতে তখন কিন্তু আসলে কোনো তেমন দেরি হয় নাই। 12ই জুন এসে 25শে জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে পারা এটা দ্রুতই ছিল। এটা নিয়ে আসলে যারা তখন এটা নিয়ে কথা বলেছে তারা তো আবার আজকের বিষয়টা বুঝতে পারেনি, যেটা আজকে ঘটে গেল, যে এতদিন পরে কেন ফরেন মিনিস্টারের সাথে দীনেশ ত্রিবেদী সাহেবের সাক্ষাৎ হলো। বিশেষ করে প্রতিবেশী দেশের সাথে এরকম নতুন রাষ্ট্রদূত আসলে রাষ্ট্রপতির সাথে দেখা হওয়া বা পরিচয়পত্র দেওয়া সেটা একটু দেরি হতে পারে, কিন্তু ফরেন মিনিস্টারের সাথে তো অন্তত পরিচয়পত্র দেওয়ার 5 দিন 7 দিনের মাথায় বৈঠক হওয়া বা দেখা হওয়া উচিত, যেটা অবশ্য দুই পক্ষ থেকেই বলছে সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ মানে প্রথম বৈঠক, তো প্রথম দেখাটা দেরিতে হয়েছে, এটা অবশ্যই অস্বাভাবিক। এখন কি ত্রিবেদী সাহেব নিজেই দেখা করার জন্য কোনো চিঠি লেখেন নাই বা নোট ভার্বাল প্রদান করেননি? সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্য আমাদের আজকের আলোচনা অনেকটুকু আমরা মিস করে যাব। আমি আলোচনাটা করছি এটা ধরে যে দীনেশ ত্রিবেদী সাহেবের পক্ষ থেকে বৈঠক চাওয়া হয়েছিল, খলিলুর রহমান সাহেবের পক্ষ থেকে বৈঠকটা দিতে দেরি করেছে। আমাকে তো একটা জিনিস ধরে আসলে আলোচনাটা করতে হবে। তারপরে যখন ওনারা দুইজন বৈঠকের পর দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বললেন যে আর প্রায় সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ইতিহাস, সংস্কৃতি থেকে এমনকি খেলাধুলা। তারপরে তিনি গঙ্গার বা পদ্মা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে বলেছেন যে এখানে উনি যতদূর জানেন দুটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে, তারা সেটা আলোচনা করবে। অর্থাৎ এটা তিনি এড়িয়ে গেছেন, এটা কিন্তু সিগনিফিক্যান্ট আমি যতটুকু পেলাম। গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে তিনি কিছু বলেননি। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিক্স সম্মেলনের যোগ দেওয়ার জন্য যে দাওয়াত পাঠিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, সেই সম্পর্কে দীনেশ ত্রিবেদী বললেন যে তারা খুব আগ্রহের সাথে, অ্যাংশাসলি, এটা ডিপ্লোম্যাটিক শব্দ ইউজ করে, যখন খুব ওয়ার্মথ দেখানো হয়, উষ্ণতা প্রদর্শন করা হয়, তখন এই শব্দটা ব্যবহার করা হয় যে তারা খুব আকুল আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বললেন যে আসলে তেমন কোনো বিষয় নিয়ে গভীর আলোচনা হয়নি। দ্বিতীয় কথা তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তো দাওয়াত পেয়েছেন, তিনি বিবেচনা করছেন বা তারা বিবেচনা করছে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে। খলিলুর রহমান সাহেব বললেন যে আমাদের মধ্যে কিছু অস্বস্তিকর বিষয় আছে এবং আমাদের বাংলাদেশ ফার্স্ট এই বেসিসে আমরা এগিয়ে যাব। আমাদের সার্বভৌমত্ব কথাটা বলে আবার ঘুরিয়ে ফেললেন, সার্বভৌমত্ব না বলে ভিন্নভাবে বলেছেন। অর্থাৎ বলতে চেয়েছিলেন যে আগে যেহেতু সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া হয়েছিল, সেইভাবে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করা হবে না, ভিন্নভাবে। অর্থাৎ খলিলুর রহমান সাহেব যাই বলেছেন তার অর্থ দ্বারা এই, আর দীনেশ ত্রিবেদী যা বলেছেন সেটা তো বললাম। আমরা যদি দুটো পাশাপাশি দেখি, আমরা দেখবো যে দীনেশ ত্রিবেদী সাহেব যথেষ্ট উষ্ণ তার সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, যেটা আসলে একজন রাষ্ট্রদূতের পক্ষে স্বাভাবিক এটা। আর বিপরীতে খলিলুর রহমান সাহেবের জবাব ছিল গম্ভীর, রিস্ট্রেইনড, অর্থাৎ তিনি খুব ভাবগাম্ভীর্য নিয়ে কথা বলেছেন। এই বিষয়টা যদি আমরা পুরো যা বললাম এখন পর্যন্ত তা যদি খোলা চোখে ট্রান্সলেট করি, সেটা দাঁড়ায় যে প্রথম কথা হলো দীনেশ ত্রিবেদী সাহেবের মতো একজন সিনিয়র লোককে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে, বাইরে আমরা যা দেখছি খলিলুর রহমান সাহেবের কথাবার্তায়, এবং আমরা ধরে নিচ্ছি যে দীনেশ ত্রিবেদী সাহেব সময় মতো ফরেন মিনিস্টারের সাথে দেখা করা সাক্ষাৎ চেয়েছিলেন, কিন্তু তাকে সাক্ষাৎকার দেয়া হলো 1 মাস 5 দিন পরে, অন্তত ক্রেডেনশিয়ালস দেওয়ার। তখন কিন্তু আমাদের বুঝতেই হবে যে একজন সিনিয়র ব্যক্তি হিসাবে, অর্থাৎ মন্ত্রীর পদমর্যাদা রাষ্ট্রদূত হওয়ার ক্ষেত্রে দীনেশ ত্রিবেদীর জন্য আসলে এটা বিব্রতকরই হচ্ছে। ডিপ্লোম্যাটিক সার্কেলে বিব্রতকর হওয়ার সুযোগ আছে, যেখানে পাকিস্তানের হাই কমিশনার বারবার ঘোরাফেরা করছে ফরেন মিনিস্ট্রিতে, তারপরে নানান জায়গায় তিনি প্রোগ্রাম করে বেড়াচ্ছেন। কম্পেয়ার তো আসলে হয় ভারত আর পাকিস্তানের মধ্যে এই ধরনের সিচুয়েশনে, বুঝতেই পারছেন। সেই ক্ষেত্রে দীনেশ ত্রিবেদী সাহেবকে যথেষ্ট পরিমাণে দেখাচ্ছেন বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। কি দেখাচ্ছেন? ওই যে ইউনূসের সময় থেকে যে চোখে চোখ রেখে কথা বলা, সেটাই আসলে বলা হচ্ছে। ভারত যতই উষ্ণতা দেখাক না কেন, বিএনপি সরকার, তারেক রহমান সরকারের সেই নীতিরই ধারাবাহিকতা রক্ষা করছেন এবং চোখে চোখ রেখে কথা বলছেন। যদিও আমরা দেখি যে ভারতের পত্র পত্রিকা ইত্যাদি বলার চেষ্টা করছে যে ইউনূসের সময় সম্পর্ক নিচে নেমেছিল, এখন সেটা স্বাভাবিক হয়েছে, স্টাবিলাইজড হয়েছে, এরকম একটা কথা কোনো একটা পত্রিকায় পড়েছি ভারতীয়, যে মানে এখন স্টেডি বা স্টাবিলাইজড, এখন স্থিরতা এসেছে সম্পর্কে। কিন্তু আমরা বাস্তবে আজকে যেটা দেখলাম তাতে এটা মনে করার কোনো কারণ নাই, অন্তত বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষার ব্যবহার থেকে।
এইরকম একটা অবস্থা আমরা আগেও দেখেছিলাম। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আমরা শুনি যে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে নাকি এমন করা হতো, যেটা আমি সবসময় বলেছি যে এটা একটা খারাপ প্র্যাকটিস। হ্যাঁ, সেই প্র্যাকটিসটা মনে হচ্ছে তারেক রহমানের সরকার এখন ভারতের রাষ্ট্রদূতের উপর প্রয়োগ করছে। এটা কতটা ভালো মন্দ কার জন্য কি হচ্ছে সেটা সময় বলে দিবে। আপাতত তারেক রহমান সাহেবের প্রতি ভারতীয় গভর্নমেন্ট, বিশেষ করে আমরা যেটা শুনেছি, আমরা তো আর জানি না ভেতরের খবর, যে তারেক রহমান বাংলাদেশে আসুক, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বসুক, তারপর সম্পর্ক উন্নত হবে। এটা নাকি ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছেন। তো এটা যদি হয় তাহলে বলবো যে ডক্টর জয়শঙ্করের সেই আগ্রহ বা যে ভূমিকা তিনি রেখেছিলেন সেইটার প্রত্যুত্তর আসছে অত্যন্ত বিপরীত ভাবে। এটা অন্তত পাবলিক ডিপ্লোম্যাসিতে এইটাই বলে। পাবলিক ডিপ্লোম্যাসি মানে পাবলিক যে পারসেপশনটা গ্রহণ করতে পারে এইসব বিষয় নিয়ে, সেটা বা পাবলিক যেটা এই মিনিং গুলা দাঁড় করাতে পারে, এই যা কিছু আমি এতক্ষণ বললাম, সেখান থেকে পাবলিক যদি ভালোভাবে লক্ষ্য করে, পাবলিক দেখবে যে তারেক রহমানের সরকার যথেষ্ট কড়া ভারতের উপর। যেমন ধরুন ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ, এইটা তারেক রহমান সরকার থেকে আজকেও খলিল সাহেব বলছে যে এটা বিবেচনা করে দেখা হচ্ছে। বাইল্যাটারাল যদি স্টেট ভিজিট বা হাইয়েস্ট লেভেল ভিজিটের জন্য নরেন্দ্র মোদী সাহেব ওনাকে দাওয়াত করতেন, সেখানে আসলে ভেবে দেখার কথা বলা হলে সেটা এক ধরনের মিনিং হয়। কিন্তু ব্রিক্স সম্মেলনে তো আসলে ভেবে দেখার কিছু নাই। ব্রিক্স সম্মেলনে গেলে তো এটা ভারতকে সম্মান করা বা অসম্মান করার কিছু এসে যায় না, সেভাবে ইন্টারপ্রিট করা যায়। তারপরেও তিনি এই ব্রিক্স সম্মেলনে যোগ দিতে এত চিন্তা ভাবনা কেন করছেন, এটারও কিন্তু নানান মিনিং করা যায়। আপনারা দেখবেন যে ইরান বা ভেনিজুয়েলা, আগের ভেনিজুয়েলার হুগো চাভেজ কিংবা গাদ্দাফি, এই ধরনের শাসকগুলা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের সম্পর্ক অত্যন্ত খারাপ, তারা কিন্তু নিউ ইয়র্কে প্রতি বছরই যেত। হুগো চাভেজ প্রতি বছরই যেত। ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদের সময় দেখেছি যে যখন তিনি অত্যন্ত কঠোর ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, তারা কিন্তু নিয়মিত, এমনকি কর্নেল গাদ্দাফি, তিনি নিয়মিত নিউ ইয়র্কে যেতেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে। এটা তো সেই রকমই হওয়ার কথা। তারেক রহমান সাহেব যদি ব্রিক্স সম্মেলনে যোগদান করেন, সেখানে তো আসলে দেখছি আমরা ডিসিশন নিচ্ছি বলার কিছুই নেই। এটা একটা ব্রিক্সের সদস্য হওয়ার জন্য তো তারেক রহমান সাহেবের যেসব উপদেষ্টা আছে তারা বলেই যাচ্ছেন। আর ব্রিক্সের 1 নম্বর দেশ বা নেতা তো আসলে চীন। সেখানেও এখান থেকে মনে হচ্ছে যে ভারতের চোখে চোখ রেখে এক ধরনের রিয়েস্ট্রেইন্ট, ভাবগাম্ভীর্য এগুলা বলে ভারতকে তারা একটা শিক্ষা দিচ্ছেন। এই জন্য যে কারণ ভারতের কাছে শেখ হাসিনা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিল, এখন সার্বভৌমত্ব ফিরে এসেছে, এইটা প্রমাণ করছেন বলে তারেক রহমানের সরকারের যা কিছু আমরা পাচ্ছি ভারত বাংলাদেশ সম্পর্কে তারেক রহমানের সরকার থেকে, সেটাই প্রমাণিত হয় যেটা ইউনূস শুরু করেছিলেন। এখন দেখা যাক ভবিষ্যতে এটা কিভাবে গড়ায়। আপাতত আমি কিন্তু এর বাইরে কিছু দেখলাম।